আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের আজকের ভিডিওতে। বিশেষ করে যারা নবম এবং দশম শ্রেণী, আরো খুব বেশি স্পেশাল করে যদি বলি তাহলে হইতেছে আমাদের যারা 27 ব্যাচ, তোমাদের জন্য আমার আজকের বাস্তব সংখ্যা যে অধ্যায়টা আছে, আজকে প্রকারভেদ এবং এই যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যার যত বেসিক, এই অধ্যায় থেকে কিন্তু আমাদের শুধুমাত্র এমসিকিউ হয়। এই অধ্যায় থেকে কোনো প্রকার সৃজনশীল হয় না। তো আজকের ক্লাসে আমি এই বেসিক যে জিনিসগুলো জানলে আমার ম্যাথগুলা করতে খুবই সহজ হবে, ওই জিনিসগুলা অর্থাৎ যে জিনিসগুলা জানলে আমি অতি সহজেই আমি বাস্তব সংখ্যা থেকে যে কোনো ধরনের এমসিকিউ আসলে, অর্থাৎ বোর্ডে যে কয় জায়গা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, এই সকল বিষয় আজকে সুন্দর একটা ধারণা দিয়ে দিব। আজকের ক্লাসটা যে করবে ওর বাস্তব সংখ্যার এ টু জেড যা লাগে ওর সব কভার হয়ে যাবে। এবং আগামী আরো একদিন ক্লাস নিব এই অধ্যায়ের, সেটা হচ্ছে বোর্ডে আসা বিগত 10 বছরের মিনিমাম 30 থেকে 40টা এমসিকিউর সমাধান করাবো। ওই ক্লাসটা করলে মানে ওই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে আসে শুধু এমসিকিউ, কোনো প্রকার সৃজনশীল আসে না। তো ওই সৃজনশীল আসলে আলোচনা করার কোনো দরকারই নাই এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে আমার দুইটা আলোচনাই হবে, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে এমসিকিউ সমাধান। আমি প্রত্যেকটা অধ্যায়ের পর একটা করে বেসিক, একটা করে এমসিকিউ, একটা করে সৃজনশীল এবং ফাইনালি একটা করে পরীক্ষা নিব। জেনারেল ম্যাথ 17টা অধ্যায় কভার করব, হায়ার ম্যাথ 14টা অধ্যায় কভার করব। তো আমাদের প্রথম আলোচনা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। অধ্যায়টার নামই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। অর্থাৎ আমরা বাস্তবে সাধারণ যোগ বিয়োগ বা সাধারণ ক্যালকুলেশনের জন্য আমরা যে ধরনের সংখ্যা ইউজ করি, আমরা বাস্তবে যে ধরনের সংখ্যা এ পর্যন্ত দেখে আসতেছি, সকল সংখ্যা হইতেছে আমাদের বাস্তব সংখ্যা। আমি আসলে একটা সুন্দর একটা কাহিনী বলি। আমি আগে মনে করতাম বাস্তব সংখ্যা মনে হয় স্পেশাল কোনো সংখ্যা হতে পারে, যেমন হতে পারে যে কিছু স্বাভাবিক সংখ্যা আছে, এর মধ্যে সব সংখ্যাই আসলে বাস্তব হবে না। বাস্তব সংখ্যা আসলে কোনগুলো, এটা কিন্তু আমার আগে প্রশ্ন ছিল। যখন আমি নবম শ্রেণীতে উঠবো, নবম শ্রেণীতে উঠার পর আমি বইটা খুলেই যখন অধ্যায়টা দেখতে পারলাম যে অধ্যায়টার নাম হচ্ছে বাস্তব সংখ্যা, তখন আমার মাথায় একটা টেনশন, কি রে বাস্তব সংখ্যা আবার কি? বাস্তব সংখ্যা হচ্ছে সেমন একটা জিনিস, আমরা যে সংখ্যায় দেখবো সামনে সেটাই হইতেছে বাস্তব সংখ্যা। শুধুমাত্র আয় যুক্ত হওয়া যাবে না। আমাদের এক প্রকার একটা সংখ্যা আছে, যদি ওইটা আসলে নবম দশম শ্রেণীতে নাই, কিন্তু ভবিষ্যতে থাকবে, ওইটা হচ্ছে আমাদের আয় যুক্ত সংখ্যা, যেটা আমরা বলি ইমাজিনারি নাম্বার বা হচ্ছে কাল্পনিক সংখ্যা। অর্থাৎ আমরা বাস্তবে আসলে দেখি না, কিন্তু আমরা কল্পনা করতে পারি। বাস্তবে সংখ্যা বলতে বোঝায় আমরা জানি কোন একটা সংখ্যাকে বড় করলে যেটা পাওয়া যাবে ওটা ওই সংখ্যার থেকে বড়। আবার হতে পারে 0.1, এটাকে বড় করলে হয় 0.01। আচ্ছা 0.1 এর থেকে ছোট হয়ে যায়, তার মানে একটাকে বর্গ করলে ওটার থেকে বড় হবে এবং ওটার থেকে ছোট হবে, এরকম হতে পারে। কিন্তু আমার এমন একটা সংখ্যা আপনি পাবেন যেটাকে পাওয়ার 4 করলে এটা 3 হতে পারে, 3ই হবে। 4 এর ক্ষেত্রে ধরেন, 5 এর ক্ষেত্রে ধরেন, 6 এর ক্ষেত্রে ধরেন, এমন কোন সংখ্যা আপনি পাবেন যেটার পাওয়ার 3, যেটার পাওয়ার 4, যেটার পাওয়ার 5, এরকম কোনো কিছু করলে ওই সংখ্যাটাই থাকবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে 1 1 বলতে পারেন, কিন্তু 1 স্বাভাবিক সংখ্যা। এই 1 এর চিন্তা এটা বাদ দিতে হবে। মূলত কথা হচ্ছে যে আমাদের আই যুক্ত কিছু সংখ্যা আছে, আরো একটা আছে আমাদের ওমেগা। এই সংক্রান্ত কিছু সংখ্যা আমরা আসলে কল্পনা করতে পারি। বিজ্ঞানীদের ধারণামূলক এক ধরনের একটা সংখ্যা আছে যেটার মধ্যে আমাদের আই থাকবে অথবা ওমেগা থাকবে। ওই সংখ্যাগুলো আসলে আমরা বাস্তব সংখ্যার মধ্যে নিতে পারবো না, ওগুলা হয়ে যাচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা। তো বাস্তব সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেটা আমরা বাস্তবে সরাসরি এখন পর্যন্ত দেখে আসতেছি। নবম দশম শ্রেণী পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো দেখে আসতেছি, যেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, যেগুলো দিয়ে আমরা সকল ম্যাথমেটিক্স করতেছি, এই সকল সংখ্যা হইতেছে আমাদের বাস্তব সংখ্যার উদাহরণ। তো বাস্তব সংখ্যার মধ্যে আমাদের
দুইটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে আমাদের মূলদ, যেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, আর একটা হচ্ছে অমূলদ, যেটাকে আমরা কিউ প্রাইম দ্বারা প্রকাশ করি। এই বাস্তব সংখ্যা আমাদের দুই ধরনের হয়। বাস্তব সংখ্যা আমাদের দুই ধরনের হয়, সেটা হচ্ছে মূলদ এবং অমূলদ। আচ্ছা, এবার আসেন আমাদের মূলদ কি। আমাদের বাস্তবে কিছু সংখ্যা আছে যেটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যেমন দুইটি কিভাবে ভগ্নাংশে প্রকাশ করব দেখেন তো। 8/4 লেখা যায়, অথবা 4/2 লেখা যায়। আচ্ছা, এরকম লেখা যায় না এই সংখ্যাগুলা? এই দুই থেকে আমি 8/4 লিখলে হয় না? 8/4 তো মানে 2, 4/2 মানে 2। তাহলে আমি এই দুইকে কিন্তু একটা ভগ্নাংশে প্রকাশ করতে পারতেছি। অর্থাৎ আমাদের সকল ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সহ, এই 1 সহ যা কিছু আছে, আমাদের সকল স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, সকল পূর্ণ সংখ্যা, এমনকি ভগ্নাংশ হতে পারে। 3/4 আবার হতে পারে আমাদের যেমন 1.5, 1.999999995, এই ধরনের সংখ্যা। এরকম বিভিন্ন ধরনের আমাদের দশমিক সংখ্যা হতে পারে। তো এগুলো আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়বে। এই সব সংখ্যাকেই আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। আমি সুন্দর একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দুই একটা জিনিস বুঝাই। 1 নাম্বার কথাটা হচ্ছে 1 পয়েন্ট, আমি যে কটা সংখ্যা দিই 1 2 3 4 5 6 7, এরকম না, ডট ডট দেওয়া যাবে না। আমার এখানে দশমিকের পরে 7টা সংখ্যা আছে, এটা কিন্তু আমি দেখেই বলতে পারতেছি। অর্থাৎ দশমিকের পরে কয়টা সংখ্যা আছে সেটা যদি আমি একদম স্পষ্টভাবে বলতে পারি, যে দশমিকের পরে আমার 7টা, 6টা, 4টা, যে কয়টাই থাক, 100টাও থাকতে পারে। দশমিকের পরে আমার 100টা সংখ্যাও থাকতে পারে, 1000টা সংখ্যা আমাদের থাকতে পারে। আমি যদি বলতে পারি যে হ্যাঁ, দশমিকের পরে আমার এই কয়টা সংখ্যা আছে, আমি বলতে পারতেছি। দশমিকের পরে আমার এতগুলা সংখ্যা আছে, আমি বলতে পারতেছি। এইটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এটা আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়বে। মানে আমরা 1 2 3 4 যত স্বাভাবিক সংখ্যা যেগুলো পড়ি, এগুলোও মূলদ সংখ্যা। সকল ধনাত্মক, ঋণাত্মক, এগুলোও মূলদ সংখ্যা। এমনকি দশমিক সংখ্যা যদি হয়, এবং যেমন আমি যদি বলি 1.3, 1 এর পরে, দশমিকের পরে কি একটা সংখ্যা আছে, অর্থাৎ কয়টা সংখ্যা আছে সেটাও আমি বলতে পারলাম। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে সেটাও যদি আমরা বলতে পারি, এটাও আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়বে। আবার আরো একটা জিনিস আছে আমাদের, এই যে উপরে যে চিহ্নটা দিছি, এখানে আমি কি লিখছি 0.3। এই যে সংখ্যার উপরে যে ডটটা আমরা দেই, সংখ্যার উপরে আমরা যে ডটটা দেই, এটার নাম হচ্ছে আমাদের পৌনঃপুনিক। এটা হচ্ছে আমাদের পৌনঃপুনিক। পৌনঃপুনিক এটার মধ্যে আছে, আছে, এটার মধ্যে পৌনঃপুনিক আছে, এটার মধ্যে পৌনঃপুনিক আছে। অর্থাৎ পৌনঃপুনিক যুক্ত সকল সংখ্যা, পৌনঃপুনিক যুক্ত যত সংখ্যা আছে, এই সকল সংখ্যাকেই আমি ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এই পৌনঃপুনিক যুক্ত যত সংখ্যা আছে, সকল সংখ্যাকেই আমি ভগ্নাংশে প্রকাশ করতে পারি। সুতরাং এই সবগুলাই হইতেছে আমাদের মূলদ সংখ্যা। অর্থাৎ আমাদের মূলদ সংখ্যার শর্তই হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাইতে হবে। আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, ওইটাই মূলদ। আর যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে না পারি, তাহলে অমূলদ। তাহলে পৌনঃপুনিক যুক্ত সংখ্যাকেও আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো, এগুলোকেও আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। সুতরাং এগুলো সবই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। সকল মূলদ সংখ্যার যে সেট, ওটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করব। অর্থাৎ বাস্তব সংখ্যার সেটকে আমরা আর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ রিয়েল নাম্বার, অর্থাৎ রিয়েল সংখ্যার সেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। মূলদ হচ্ছে আমাদের সকল মূলদ সংখ্যা, মানে কিউ মানে হচ্ছে আমাদের সকল মূলদ সংখ্যার সেট, আর কিউ প্রাইম হচ্ছে আমাদের সকল অমূলদ সংখ্যার সেট। তাহলে আমরা এতটুকু মনে রাখবো, দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা হচ্ছে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে সেটাও বলতে পারি, স্বাভাবিক সংখ্যা যত আছে, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, 1, সকল সবকিছু, এবং পৌনঃপুনিক যুক্ত যত সংখ্যা, এগুলো সবই হচ্ছে আমাদের কিউ এর অন্তর্ভুক্ত, অর্থাৎ মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে অমূলদ কোনগুলো, অমূলদটা এখন আপনাদেরকে আমি জানাই দেব। আশা করা যায় যে মূলদ সংখ্যা আপনারা দেখে বলতে পারবেন যে কোনটা মূলদ সংখ্যা। এবার আসেন অমূলদ সংখ্যাটা আগে একটু বুঝে দিই।
এরপরে আমি এটাও আলোচনা করব যে এই পৌনঃপুনিক যুক্ত সংখ্যাকে আমরা কিভাবে আসলে পৌনঃপুনিক বলতে কি বোঝায় এবং পৌনঃপুনিক যুক্ত সংখ্যাকে আমরা কিভাবে মূলদ সংখ্যায় প্রকাশ করতে পারি, অর্থাৎ একটা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, সেই জিনিসটাই কিন্তু সামনে দেখাবো। এর আগে আরো একটা জিনিস বোঝায় আসি, আমাদের অমূলদ সংখ্যা কি। অমূলদ হচ্ছে সেই সংখ্যা যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আপনি ওই সংখ্যাটাকে জীবনেও ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন না, সেই সংখ্যাটাই হবে আমাদের অমূলদ। যেমন আমাদের পূর্ণবর্গ সংখ্যা না, যেমন 2 কে বর্গ করলে হয় 4, 3 কে বর্গ করলে হয় 9, 4 কে বর্গ করলে হয় 16। আচ্ছা, কোন একটা স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে আমরা যে সংখ্যাগুলা পাই এই সংখ্যাই হইতেছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এতটুকু আমরা বুঝতে পারলাম। অর্থাৎ পাওয়ার 2 করলে যে সংখ্যাগুলো আমরা পাবো এই সকল সংখ্যাই হইতেছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে একটা পূর্ণ সংখ্যা, 4 পূর্ণ সংখ্যা, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121, 144, 169, 196, এই সংখ্যাগুলো কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এগুলো পূর্ণবর্গ সংখ্যা। এই কারণেই এগুলো যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমি যদি এগুলোর উপর রুট ওভার দিই, 144 এর উপর রুট ওভার দিলাম, 144 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে রুট করলে অবশ্যই 12 আসবে। এটা যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে বর্গমূল করলেও একটা পূর্ণ সংখ্যায় আসবে। আচ্ছা, এই কারণে আমাদের এই রুট ওভার 44 অর্থাৎ 12 হচ্ছে একটা মূলদ সংখ্যা। কিন্তু আমাদের এই 12 কি কোনো এই পূর্ণবর্গ সংখ্যা? 12 কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা না। যে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না সেটার উপর যদি রুট ওভার দেই তাহলেই সেটা হবে আমাদের অমূলদ সংখ্যা। এটা আপনারা একটু মনে রাখবেন, যে সংখ্যাটা পূর্ণবর্গ না। পূর্ণবর্গ কারা কারা সেটা তো বলছি, 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121, 144, 169, 196, 225, 256, 289, 324, এরকম আরো আছে। তো যাই হোক, এই যে সংখ্যাগুলো আমরা হচ্ছে ভগ্নাংশের মানে পূর্ণবর্গ সংখ্যা বলে দিলাম, এই সংখ্যাগুলোর ব্যতীত আমাদের আরো অনেক সংখ্যা কিন্তু আছে, মানে পূর্ণবর্গ না এরকম সংখ্যার পরিমাণে কিন্তু আমাদের বেশি। তাহলে যে সংখ্যাটা পূর্ণবর্গ না সেটার উপর যদি রুট ওভার দিই তাহলেই আমাদের যে সংখ্যাটা পাওয়া যাবে, অর্থাৎ রুট ওভার 2। 2 তো পূর্ণবর্গ না, এটার উপর রুট দিলাম, তাহলে এটা অমূলদ সংখ্যা। 3 কি পূর্ণবর্গ, উত্তর হচ্ছে না, এটার উপর রুট দিলাম, তাহলে এটা হবে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে অমূলদের মধ্যে আমরা জিনিসটা এটা এভাবে মনে রাখবো, যে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না সেটার উপর যদি আমাদের রুট ওভার থাকে তাহলে ওটাই হবে আমাদের অমূলদ সংখ্যা। এখন এই অমূলদ সংখ্যা, এই রুট 3 কে আমি, যেমন রুটটা একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার সাথে আমরা একটা মূলদ সংখ্যা যোগ করতে পারি, অমূলদ সংখ্যা থেকে আমরা একটা মূলদ সংখ্যা বিয়োগ করতে পারি, অমূলদ সংখ্যার সাথে আমরা আরো একটা অমূলদ সংখ্যা গুণন করতে পারি, আমরা একটা অমূলদ সংখ্যার সাথে আরো একটা অমূলদ সংখ্যা যোগ করতে পারি। তো একটা মূলদ সংখ্যার সাথে অপর একটা অমূলদ যোগ করলে, গুণন করলে, বিয়োগ করলে আমরা আরো এই এরকম সংখ্যা পাবো। কিন্তু আমাদের রুট 3 সাথে, রুট 3 একটা অমূলদ, এটার সাথে আরো একটা অমূলদ রুট 3 গুণন করলাম, তাহলে কিন্তু এটা মূলদ হয়ে যাবে। তো ওই রকম না, জাস্ট যে মূলদ সংখ্যাটা আছে ওই অন্য একটা মূলদ দ্বারা আমরা গুণন করব। এমনকি অন্য একটা মূলদ বা ওই মূলদ আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। তো দেখতে পারবো যে আমাদের আরো অসংখ্য এরকম সংখ্যা কিন্তু আমরা পাইতেছি। রুট 2 প্লাস 1 একটা অমূলদ সংখ্যা, রুট 2 মাইনাস 1 একটা অমূলদ সংখ্যা, রুট 3 প্লাস রুট 2 একটা অমূলদ সংখ্যা, রুট 2 ইন্টু রুট 3 অর্থাৎ আমরা রুট 6 বলতে পারি, এটা একটা অমূলদ সংখ্যা। অর্থাৎ একটা অমূলদ সংখ্যার সাথে কোনো একটা কিছু যোগ করলে, বিয়োগ করলে, গুণ করলে বা ভাগ করলে আমরা আরো নতুন নতুন অনেক সংখ্যাগুলো পাবো। এই সকল সংখ্যাই হচ্ছে আমাদের, যেমন 3 রুট 3 কি একটা অমূলদ সংখ্যা, এটাকে আমি 4 দিয়ে ভাগ করলাম, যে সংখ্যাটা পাওয়া যাবে এটাও আমাদের একটা অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কিভাবে চিনবো আমরা, মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, সেই জিনিসটাও কিন্তু আলোচনা করে দিলাম। তাহলে বাস্তব সংখ্যা কি জিনিস সেটাও বলছি। বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। মূলদ হচ্ছে আমাদের কিউ আর অমূলদ হচ্ছে আমাদের কিউ প্রাইম। এবার হচ্ছে এই মূলদ সংখ্যা আমাদের দুই ধরনের হয়।
মূলদ সংখ্যা আমাদের দুই ধরনের হয়, এটা একটু বলি। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ যে সংখ্যার মধ্যে দেখেন এগুলোর মধ্যে কিন্তু দশমিক আছে, দশমিক আছে না, এগুলো দশমিক আছে, দশমিক আছে মানে হইতেছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ আমরা যেটা বলতে পারি 3/4, এটারেও কিন্তু আমরা দশমিকের মাধ্যমে প্রকাশ করতে পারবো। যাই হোক, এই ধরনের সংখ্যা হইতেছে আমাদের ভগ্নাংশ। তো ভগ্নাংশ আরেকটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 5 6 -1 -2 -3 -4 -5 এরকম শূন্য, এই সংখ্যাগুলো হইতেছে আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। মানে এগুলোর মধ্যে কোনো প্রকার দশমিক নাই, এগুলোর মধ্যে কোনো প্রকার দশমিক নাই, এই কারণে এগুলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করব। তো এটা একটু গুরুত্বপূর্ণ। ভগ্নাংশ কি সেটা তো আপনারা জানেন। ভগ্নাংশের মধ্যে আরো দুইটা প্রকার ভেদ আছে, সেটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে দশমিক। সাধারণ ভগ্নাংশ বলতে বোঝায় এই যে এটা, এটা হচ্ছে আমাদের যেমন 3/10, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। আর এটা যখন আমি 0.33 মানে দশমিকের মাধ্যমে প্রকাশ করব, তখন কিন্তু এই 3 আমাদের বারবার আসবে। আর যে সংখ্যাটা বারবার আসে ওই সংখ্যার উপরে আমরা পৌনঃপুনিক দেই। আচ্ছা, এটা মনে হয় 3/10 এরকম হবে না, 0.3 পৌনঃপুনিক। যাই হোক, এটা যদি আমরা করি 3 আসবে, এখানে দশমিক দিলে শূন্য আসতেও তো পারে, 3 10 30 শূন্য, 0.3 আইসা শেষ হইল, প্রথমে 0 যায় না, দশমিক দিয়ে একটা শূন্য আনছি 30, 3 10 30 বিয়োগ করলে 0, তার মানে 0.3 আসছে। আচ্ছা, 0.3 এই যে দশমিক, এই দশমিকে যখন প্রকাশ করলাম তখন হয়ে গেল দশমিক ভগ্নাংশ। আর যখন আগে ছিল 3/10 তখন ছিল সাধারণ ভগ্নাংশ। আর বললাম পূর্ণ সংখ্যা তো আমাদের পূর্ণ ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সবগুলাই হতে পারে। ধনাত্মক সংখ্যার সেটকে আমরা ন্যাচারাল নাম্বার অর্থাৎ n দ্বারা প্রকাশ করব। এরপরে আসছে আমাদের এই ন্যাচারাল নাম্বার হচ্ছে আমার তিন ধরনের। একটা হচ্ছে আমাদের মৌলিক, ওয়ান, আর হচ্ছে যৌগিক। মানে ওয়ান কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হয় না, যৌগিক সংখ্যাও হয় না। মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাটার মাত্র দুইটা গুণনীয়ক থাকবে। যে সংখ্যার মাত্র দুইটা গুণনীয়ক, একটা গুণনীয়ক হচ্ছে 1 আর আরেকটা হচ্ছে আমাদের ওই সংখ্যাটাই, আরেকটা ধরেন যে n। এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। অর্থাৎ একটা সংখ্যার গুণনীয়ক যদি ওই সংখ্যা এবং 1 এগুলা হয়, অর্থাৎ এই দুইটা সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা আপনি ভাগ করতে পারবেন না। ওই সংখ্যাটাকে শুধুমাত্র ওই যে সংখ্যাটার কথা আপনি চিন্তা করতেছেন ওই সংখ্যা এবং 1 এই দুইটা দিয়ে আপনি ভাগ করতে পারবেন, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না। তো এই সংখ্যাটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাটার এগুলোর বাইরেও আমাদের অনেক আসলে গুণনীয়ক থাকতে পারে, 2টা 4টা 5টা গুণনীয়ক থাকতে পারে। অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ব্যতীত আমরা অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, ওই সংখ্যাটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত যৌগিক মৌলিক সংখ্যা কি কি সেটা এর আগে একটু বলছি। তো মৌলিক সংখ্যা হচ্ছে যেমন বলি যে 2 3 5 7, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 7 11 13 17 19 এরকম 100 পর্যন্ত মোট 25টা সংখ্যা আছে। 100 পর্যন্ত সর্বমোট 25টা সংখ্যা আছে। এই 25টা হইতাছে আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়বে। আর বাকি 74টা হইতাছে আমাদের যৌগিক, আর শুধুমাত্র থাকবে 1, ওই 1 হচ্ছে আমাদের দুইটার একটার মধ্যে পড়বে না। এটা হচ্ছে আমরা একটু মানে একটা বিশেষ মূলদ সংখ্যা আমরা বলতে পারি, এক প্রকার বিশেষ মূলদ সংখ্যা। কিন্তু এই মূলদ সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলেও আমরা হচ্ছে এটাকে কোনো মৌলিক অথবা যৌগিকের মধ্যে দিয়ে দিতে পারি না। তো মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো আমরা পরে নিব। এরপর হচ্ছে এই সংখ্যাটা আমাদের কি, আমি এই সংখ্যাটা আগে লিখে রাখছি 5/80।
এই সংখ্যাটা কি মূলদ নাকি অমূলদ? এই বছর মানে এই যে দু একদিন আগে যে আমাদের গণিত পরীক্ষা হইলো অর্ধবার্ষিক, এই অর্ধবার্ষিক পরীক্ষার একদম প্রথম এমসিকিউ কিন্তু এটা ছিল আমাদের টাঙ্গাইলের খুব নামি দামি একটা স্কুল আর কি। স্কুলের নামটা বললাম না, বললে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষ চিনবে। খুবই নাম করা একটা স্কুল, যাই হোক একদম পুরোপুরি সরকারি। তো ওই স্কুলের এই বাস্তব সংখ্যার অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো আসছিল এর মধ্যে একটা হচ্ছে এইটা, এই সংখ্যাটা মূলদ নাকি অমূলদ। তো এটা কিন্তু এটা কি হবে, এটা যদি আপনি বলবেন ভগ্নাংশ, এই ভগ্নাংশ দেখেই অনেকজনে মনে করবো যেহেতু ভগ্নাংশ তাহলে মূলদ। আবার অনেকজনে এইভাবে চিন্তা করবো 5-এর উপর যেহেতু রুট, 5 তো পূর্ণবর্গ সংখ্যা না, 80 তো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে পূর্ণবর্গ সংখ্যা না এটার উপর যেহেতু রুট, তার মানে এটা মনে হয় তাহলে অমূলদ। তাহলে আপনি কোন ভাবে চিন্তা করবেন দেখেন, এটা হচ্ছে আমাদের এটা আর এটার মধ্যে 5 দিয়ে কাটলে, উপরে 5 দিয়ে কাটলে হয় 1, আর নিচে 5 দিয়ে কাটলে হয় 5 × 80। তাহলে 1 কে রুট করলে হয় 1 আর 16 কে রুট করলে হয় 4। 1/4 সাধারণ একটা ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পারছি। সুতরাং এটা হবে আমাদের সেই মূলদ সংখ্যা। এটা কি হবে আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়বে। কিভাবে হইলো সেটাও বুঝাই দিচ্ছি। রুটের ভিতরে যে ভগ্নাংশটা আছে লব এবং হরকে 5 দিয়ে ভাগ করছি, 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 1 কে রুট করলে হয় 1, 16 কে রুট করলে হয় 4। 1/4 যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 0.25। এই যে বলছিলাম দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, দুইটা। দশমিকের পরে কয়টা আছে সেটাও আমি বলতে পারতেছি। এই ধরনের সংখ্যায় আসলে আমরা মূলদ সংখ্যা বলবো। তো এখন দেখাবো এই যে পৌনঃপুনিক যুক্ত যে সংখ্যাটা আছে এগুলো আমরা বুঝতে পারি। এই সংখ্যার যে প্রকারভেদ চার্ট এটা আমরা অবশ্যই দেখব, এবং মৌলিক সংখ্যা কোনগুলো যৌগিক সংখ্যা কোনগুলো, এর আগে আমার একটা ভিডিও নেওয়া আছে এই মৌলিক সংখ্যা কোনগুলো, ওই ভিডিওতে বলছিলাম। যাই হোক আজকে আর বলবো না, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এখন আসি যে আমাদের পৌনঃপুনিক যুক্ত সংখ্যা এটাকে আমরা কিভাবে একটা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করতে পারি। 27 ব্যাচের যে স্টুডেন্ট এই ভিডিওগুলো দেখবে প্রত্যেকটা অধ্যায়ের উপর বেসিক এবং এমসিকিউ সৃজনশীল ক্লাস নিব এবং পরীক্ষা নিব। তো আপনারা আসলে নিজেরা এই প্র্যাকটিস করলে অবশ্যই খুব সুন্দর একটা মানে রেজাল্ট করতে পারবে। তাহলে প্রথমে আসি 0.3 পৌনঃপুনিক। এটাকে আমরা একটা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করব। এটাকে আমরা অর্থাৎ এটা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, এটাকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা প্রথমে দশমিক এবং পৌনঃপুনিক যদি বাদ দিই তাহলে আমাদের কিন্তু 0.3, আগে 0 কিন্তু কোনো দাম নাই, তাহলে শুধুমাত্র 3। এটা থেকে আমাদের যে সংখ্যাটা থাকবে দশমিক যুক্ত সংখ্যা এটা আমরা বিয়োগ করতে পারি। দশমিকের আগে বিশেষ করে যেটা থাকবে বা হচ্ছে পৌনঃপুনিক ছাড়া যেটা থাকবে ওটা আমরা বিয়োগ করব। দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টা, একটা, তার মানে একটা নয়। আর পৌনঃপুনিক ছাড়া কয়টা, একটাও নয়, তার মানে আর কিছু দিতে হবে না। 3 থেকে 0 বাদ দিলে হয় 3, 3 ভাগ 9, উপরে নিচে 3 দ্বারা ভাগ করলে হয় 1/3। তাহলে এটা হচ্ছে আমাদের 1/3। তো এরকম আমরা আরো কিছু প্র্যাকটিস করব। দেখেন এটা আমাদের অ্যান্সার মিলছে, আমি জাস্ট অ্যান্সারটা দেখলাম যে অ্যান্সার মিলছে কিনা। 0.24 পৌনঃপুনিক। এটা আমাদের দেখেন খুবই সুন্দর, আমাদের সর্বমোট আগের শূন্য তো দাম নাই, আগের শূন্য তো বাদ, দশমিক বাদ পৌনঃপুনিক বাদ, তাহলে থাকে আমাদের 24। পৌনঃপুনিক ছাড়া কেন আছে শুধুমাত্র 0, এটা বিয়োগ করবো। আর নিচে হচ্ছে পৌনঃপুনিক দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টা, দুইটা, তার মানে দুইটা নয়। আর পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে, একটাও নাই। যে কয়টা দশমিক পৌনঃপুনিক ছাড়া থাকবে ওই কয়টা শূন্য, তাহলে 24/99। এটাই আমরা অ্যান্সার রাখতে পারি।
এটার आंसर হচ্ছে আমাদের 24/99। এটা তো আলোচনা করছি, লাস্ট হচ্ছে যে এটা আলোচনা করে দিব পরে। 42.3478। তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিলে 423478। এখানে বিয়োগ করবো, পৌনঃপুনিক ছাড়া আছে 4234। দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা দুইটা, পৌনঃপুনিক ছাড়া দুইটা। এটা করে দিলে আমাদের আইসা পড়বে। এটা থেকে এটা বিয়োগ করবো, যা হবে এত ভাগ হচ্ছে এটা। সাধারণ একটা ভগ্নাংশ আসবে, তো যা হবে ওইটাই উত্তর। তো যাই হোক, এগুলো একটু আলোচনা করে দিলাম। এবার আমাদের যে ছিল 0.3 পৌনঃপুনিক, এটা বলতে কি বোঝায়? তার মানে 3 এর উপর যেহেতু পৌনঃপুনিক আছে, অর্থাৎ 3 আমাদের বারবার আসবে এবং চলতে থাকবে, এটা মিন করে। পৌনঃপুনিক বোঝায় যে ওই সংখ্যাটা বারবার আসতেছে, এই কারণে আমরা সংক্ষেপে এটার পর পৌনঃপুনিক দিয়ে বোঝায় দেব। আমরা একটা সংখ্যা লিখতে পারি 2.153535353 এরকম ডট ডট আসতেছে। তাহলে কি 53 কি বারবার আসতেছে, এই কারণে আমরা লিখবো 2.153 এর উপর পৌনঃপুনিক। আচ্ছা, এটাকে আমরা ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে পারি? 2153 থেকে 21 বিয়োগ হবে, কারণ 21 এর উপর পৌনঃপুনিক নাই। আর দশমিকের পরে পৌনঃপুনিক সংখ্যা দুইটা, পৌনঃপুনিক ছাড়া হচ্ছে একটা, এটা একটা শূন্য। এটাই হচ্ছে আমাদের, মানে এটা বিয়োগ করলে আর কতই হবে, যেটা হবে ওটা উপরে আর নিচে হচ্ছে আমাদের 990। তো এখানে যে সংখ্যাটা আসবে এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশের প্রকাশ। তো পৌনঃপুনিক জিনিসটা, ভগ্নাংশের প্রকাশ, এই সকল বিষয় দেখাইলাম। এখন অসমতার একটা কনসেপ্ট একটু দেখাই দিব। অসমতাটা হচ্ছে আমরা উভয় পাশে সেম জিনিস দ্বারা গুণন করতে পারি। যেমন এ বি, এখানে এ হচ্ছে বড়, আমরা উভয় পাশে একটা সংখ্যা যেমন -1 দ্বারা যদি গুণন করি, তাহলে কি হয়ে যাবে? -a - b, অর্থাৎ মাইনাস দ্বারা গুণন করলে আমাদের এটাকে বলা হয় গ্রেটার দেন, আর এটাকে বলা হয় লেস দেন। তো গ্রেটার দেন লেস দেন হয়ে যাবে, গ্রেটার দেন অলওয়েজ লেস দেন হয়ে যাবে, আবার লেস দেন গ্রেটার দেন হয়ে যাবে যদি কি করি আমরা উভয় পাশে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণন করি। উভয় পাশে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণন করলে, অর্থাৎ সেই সংখ্যাটা যদি সি হয়, সি যদি শূন্যের থেকে ছোট হয়, সি শূন্যের থেকে ছোট এমন সংখ্যা দ্বারা গুণ করলে মাঝখানের যে গ্রেটার দেন সেটা লেস দেন হবে, অথবা লেস দেন থাকলে গ্রেটার দেন হবে। আর যদি ধনাত্মক সংখ্যা দ্বারা গুণন করি, এরকম শূন্যের থেকে বড়, তাহলে যে জিনিসটা হবে a লেস দেন b, আমাদের a লেস দেন b থাকবে, শুধুমাত্র উভয় পাশে c আসবে, এতটুকুই। শূন্যের থেকে বড় অর্থাৎ ধনাত্মক সংখ্যা দ্বারা গুণন করলে দিক ঠিকই থাকবে, জাস্ট দুই পাশে যে সংখ্যাটা দ্বারা গুণন করছে ওই দুটো সংখ্যা থাকবে। আর যদি ঋণাত্মক হয় তাহলে মাঝখানের চিহ্নটা পরিবর্তন করে দিব, আর উভয় পাশে ওই সংখ্যাটা রেখে দিব। এখন শূন্যের থেকে বড় হইতে পারে, শূন্যের থেকে ছোট হইতে পারে। এখন শূন্যের সমান হলে কি হবে? আসলে এখানে উভয় পাশে আমরা যে সংখ্যাটা দ্বারা গুণন করব সেই সংখ্যাটা আসলে শূন্যের সমান হওয়াই যাবে না। আমরা যদি উভয় পাশে শূন্য দিয়ে গুণন করি বা উভয় পাশে শূন্য দিয়ে ভাগ করি, তাহলে কি জিনিসটাই হয় সেটা আজকে দেখাই, ক্লাসটা শেষ করব। দেখেন, আপনারা আসলে এখন একটা ম্যাথ করব, এটার ভুল কোথায় আপনারা নিজেরা টের পাবেন না, পরে আমি ভেঙে দিতেছি। মানে x স্কয়ার মাইনাস x স্কয়ার, এখান থেকে কি আমি দুইটা থেকে আমরা x মাইনাস x কমন নিতে পারি, আবার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। দেখেন করা যায় না, এটা দুইটা থেকে আমি x কমন নিলে এখানে একটা x থাকবে মাইনাস, এখানে একটা x থাকবে, আবার এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে x প্লাস x x মাইনাস x হবে। অর্থাৎ এই দুইটা কিন্তু এটা থেকেই আসছে, অর্থাৎ এই দুইটা কিন্তু আমরা সমান লিখতে পারি। x into x minus x, এটা হচ্ছে
x প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস এক্স, এটা আর এটা কাটা, যেহেতু দুই পাশে সেম জিনিস, দুই পাশে সেম জিনিস হইলে এটা 2x, এটা কাটা 1 সমান 2। বলেন ভুল কোথায়? আচ্ছা দেখেন x আর x 2x হয়, দুই পাশে x কাটা, এ পাশে 1 আর এই পাশে 2। আমার ভুলটা কোথায়, সেই ভুলটা আমি ধরতে হবে। এখানে ভুল কোথায়? 1 এবং 2 কোনোদিন সমান হইতে পারে না, কিন্তু আমরা এখান থেকে যখন ক্যালকুলেশনটা করে আসলাম, এই দুটো যেহেতু এখান থেকে আসছে, দুটো সমান লেখাই যায়, এবং দুই পাশে সেম জিনিস থাকলে অবশ্যই কাটা যাবে, ভালো কথা, দুই পাশে সেম জিনিস কাটা যাবে। কিন্তু ভুলটা হইলো কোথায়? হ্যাঁ, ভুলটা হচ্ছে আমাদের দুই পাশে এই জিনিসটা কাটা যাবে না। দুই পাশে এই জিনিসটা আমাদের যখনই আমরা এই দুই পাশে এই জিনিসটা কাটা দিব, তখনই আমাদের ভুলটা হবে। এবং এটা কি মূলত আমাদের x মাইনাস এক্স, অর্থাৎ x সমান 3 হতে পারে, 3 হলে x মাইনাস এক্স হবে আমাদের 3 মাইনাস 3 অর্থাৎ 0। x সমান আমরা যাই ধরি, অর্থাৎ x মাইনাস এক্স কিন্তু আমাদের 0 হয়। x থেকে x বিয়োগ প্লাসের x মাইনাসের কাটা, তার মানে হইতেছে 0। অর্থাৎ আমরা 0 দ্বারা মানে 0 ওই পাশ থেকে যেহেতু বাদ দিয়ে দিছি, এই কারণে কিন্তু আমাদের খুব সুন্দর একটা জিনিস প্রমাণিত হয়েছে, যেটা আসলে বাস্তবেও সম্ভব না। তো এই কারণে বুঝাইতে পারলাম এটা হচ্ছে আমাদের একটা শিক্ষণীয় ম্যাথ, যে আমরা আসলে উভয় পাশে 0 দিয়ে গুণন বা 0 দিয়ে ভাগ করতে পারবো না। আমরা উভয় পাশে 0 দিয়ে গুণন বা 0 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে আমাদের এরকম আশ্চর্য জিনিস প্রমাণ হবে। তো আমরা উভয় পাশে যে সংখ্যাটা দ্বারাই গুণন করব, একটা সমীকরণ হতে পারে বা একটা অসমতা হতে পারে, আমরা যাই দ্বারা গুণন করব দুই পাশে, ওই জিনিসটা হয়তো আমাদের 0 থেকে বড় হবে, না হয় 0 থেকে ছোট হবে। মূলদ সংখ্যার হাবিজাবি প্রকাশ, হাবিজাবি প্রকারভেদ যা ছিল মোটামুটি অনেক কিছুই দেখানোর চেষ্টা করছি। আমি আগামী দিন হচ্ছে বেশ কিছু ম্যাথ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই ম্যাথগুলো সমাধান করলেই আমাদের বাস্তব সংখ্যার অধ্যায় কভার হয়ে যাবে। তো ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।